রাজধানীতে আবারও বাড়ছে খুন, জখম ও প্রকাশ্যে গুলির ঘটনা। শীর্ষ সন্ত্রাসীদের বেপরোয়া তৎপরতায় আতঙ্ক ছড়াচ্ছে নগর জীবনে। সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। কারা নিয়ন্ত্রণ করছে আন্ডারওয়ার্ল্ড, তা নিয়েই এখন আলোচনা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বন্ধ না হলে এই দৌরাত্ম্য কমানো কঠিন। এ বিষয়ে আরও কথা বলবো। আমার সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ। রেজাউল করিম সোহাগ, আপনাকে স্বাগত। আমরা আমাদের প্রতিবেদনটা দেখলাম, নিশ্চয়ই আপনিও শুনতে পেরেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা বড় ধরনের অবনতির চিত্র কিন্তু আমরা দেখেছি। কিন্তু 2 মাস হয়ে গেল বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, একটা রাজনৈতিক সরকার। এরপরেও আসলে অপরাধ প্রবণতা বা অপরাধের ঘটনাগুলো কেন কমছে না বলে আপনি মনে করেন? যদি এটি দিয়ে শুনতে চাই আপনার কাছে শুরুতে। ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানকাল পাত্রগুলোতে কিন্তু অনেক সময় অপরাধের মাত্রা অনেক সময় বেড়ে যায়। কিন্তু আমরা দেখছি যে আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেক শীর্ষ অপরাধী এবং বড় বড় অপরাধ সংগঠিত হতে আমরা দেখেছিলাম। কিন্তু একটা নির্বাচিত সরকার আসার পরও দেখতে পাচ্ছি যে এগুলো আসলে কন্ট্রোল করা যাচ্ছে না। তার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আমরা দেখতে পাই। যে প্রথমত আসলে আমাদেরকে যে কাজটা করতে হবে, যে আসলে আমাদের গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে আমাদের কিন্তু বাস্তবিক ওয়েতে আমাদের কাজ করতে হবে। সেটা হতে পারে যেমন সবকিছুতে আমাদের আসলে সরকারের সদিচ্ছা দরকার। এখানে আমরা যা দেখতে পাচ্ছি, অধিকাংশ সময় যারা এখানে এইসব ব্যবসা করে যারা এখানে লাভবান হচ্ছে, তারা বারবার এসবের সাথে ইনভলভমেন্ট হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে পলিটিশিয়ানদের একটা অংশ, তারা হচ্ছে ক্রিমিনালদের সাথে একটা নেগোসিয়েশন করে আমরা বিভিন্ন ক্রাইমের দিকে যুক্ত তাদেরকে আমরা দেখতেছি। সেই জন্যই আমাদেরকে আসলে এখানে সদিচ্ছাটা আগে দরকার তাদেরকে কন্ট্রোল করার জন্য। এবং আপনি দেখবেন যে যারা অপরাধ করে তারা কিন্তু বারবার অপরাধ কর্মগুলো করতেছে। কেন করতেছে? এটাকে আমরা রেসিডিভিজম বলি, যে রিউভেন্সটা কেন হয়? যখন কোন একজন অপরাধী দেখবে যে একটা ক্রাইম কমিট করার পরে যখন সে বের হয়ে আসে সহজে, এবং সে ক্রাইম করার পরও তার পানিশমেন্টটা আমরা প্রপারলি এনশিওর করতে পারছি না, তখন কিন্তু তারা আর কোনো জাস্টিস সিস্টেম বা পানিশমেন্ট গুলোকে ভয় পায় না। তার জন্যই আমরা দেখি যে আসলে এখানে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রথম দরকার সদিচ্ছা, এবং সেটা হচ্ছে তাদেরকে আমরা অনেক সময় অ্যারেস্ট করি, কিন্তু অ্যারেস্ট করার পরে তাদেরকে আমরা প্রপারলি আমরা পেনালাইজ করি, তাদেরকে আমরা দণ্ড দিই না। এই যে দণ্ড না দেওয়ার কারণে তারা আবার বের হয়ে আসে, আবার সেই অপরাধের দিকে তারা ঝুঁকতেছে। ঝুঁকার কারণে একটা যে রিউফেন্স করার প্রবণতা, তারা আস্তে আস্তে অনেকে ফার্স্ট টাইম অফেন্ডার হয়। সেই ফার্স্ট টাইম অফেন্ডার থেকে পরবর্তীতে তারা হেবিচুয়াল অফেন্ডার হয়ে যাচ্ছে। এই যে হেবিচুয়াল অফেন্ডার হয়ে যাওয়া, অভ্যাসগত ক্রিমিনাল, এটার পিছনে আমাদের কিন্তু একটা কালেকটিভ এখানে একটা ফেলিয়ার আছে। সেই কালেকটিভ ফেলিয়ারের ক্ষেত্রে আমি বলবো ল এনফোর্সমেন্ট এজেন্সির অনেকগুলো লিমিটেশন আছে। আমাদের জুডিশিয়ারির মধ্যে তারা কেন আসলে জামিনগুলো পেয়ে যাচ্ছে সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে। যদি আমরা সেই বিষয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আসলে আমাদের দুইভাবে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। করতে পারি, ওভার্ট অবজারভেশন করতে পারি। ওভার্ট অবজারভেশন যে পুলিশ সবসময় এখানে ব্লক রেড দিবে, তারা পেট্রোলিং করবে, ফুড পেট্রোলিং করবে, ইয়ার পেট্রোলিং করবে। এট দ্য সেম টাইম কভার্ট অবজারভেশন কি? আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমরা বলবো যে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি ইন্টেলিজেন্সের কোনো ঘাটতি নাই। এজন্যই আমরা বলবো যে গোপনে কভার্ট ওয়েতে কারা কারা এই সমস্ত কাজগুলো করতেছে, এগুলো বের করে নিয়ে আসা। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি এখানে বিভিন্ন যারা ক্রাইমের সাথে জড়িত তাদের একটা লিস্ট আসছে, বা এরকম একটা আমরা নিউজ দেখতে পেয়েছি। যদি এটা চলে আসে এবং এটা যদি প্রপারলি কাজ করে থাকে, তাহলে কিন্তু আমাদের এই অফেন্স বা রিঅফেন্স সবগুলো কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে, এখানে বন্ধ হয়ে যাবে। এগুলো করার জন্য আসলে আমাদের ইফোর্ট গুলো বাড়াতে হবে, যেটাকে আমরা অনেক সময় বলি যে সিচুয়েশন অফ ক্রাইম প্রিভেনশন। এই যে সিচুয়েশন ক্রাইম প্রিভেনশন, সেখানে আমরা অনেকভাবে সেগুলো আমরা বন্ধ করতে পারি। সেখানে আমরা দেখতে পাই যে একটা ইনক্রিজ দা ইফোর্ট, যে আমাদের বর্তমান ল এনফোর্সমেন্ট এজেন্সি। রেজাউল করিম জি জি শুনলাম আপনার কাছ থেকে, আপনি সমাধানের কথাগুলো বলছেন, কি কি করণীয় সেগুলো নিয়ে বলছেন, কিন্তু এই সব কিছুর বাইরে বা সব কিছুর আগে যেটি দরকার সেই বিষয়টা আসলে কি হতে পারে? মানে রাজনৈতিক সদিচ্ছাই কি আসলে শেষমেশ গুরুত্বপূর্ণ বিষয়, বা প্রাতিষ্ঠানিক কোন জায়গাগুলো আসলে উন্নতি করা প্রয়োজন? সবার আগে রাজনৈতিক সদিচ্ছা কতটা গুরুত্বপূর্ণ? কাজ করে এখানে আপনার শুধুমাত্র সরকারের সদিচ্ছা থাকলেও কিন্তু হবে না।
এখানে আবার ল এনফোর্সমেন্ট এজেন্সির উপর ভিত্তি করে বসে থাকলে হবে না। আপনি দেখবেন যে আমাদের ইউএন যে রেশিও, সেখানে প্রতি আপনার 200 মানুষের বিপরীতে একজন করে পুলিশ থাকার কথা, সেখানে আমাদের প্রতি 800 মানুষের বিপরীতে একজন করে পুলিশ। তার মানে এখানে আমাদের পুলিশেরও এখানে অপ্রতুলতা রয়েছে। এজন্য আমাদের যে সাজেশন সেটা হচ্ছে কালেকটিভ অ্যাপ্রোচ। সেখানে সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির অ্যাক্টিভিটি থাকতে হবে, এবং যারা স্টেক হোল্ডার, যারা প্রেশার গ্রুপ, যারা হিউম্যান অ্যাক্টিভিস্ট, আমাদের মিডিয়া, সবার একটা কালেকটিভ অ্যাপ্রোচের মাধ্যমে এগুলো বন্ধ করতে হবে। যদি আমরা এগুলো না পারি তাহলে এটা একটা পুরা একটা জিনিস, একটা অপরাধ চক্র আরো বেড়ে যাবে, অপরাধীদের দৌরাত্ম আরো বেড়ে যাবে, এবং আমরা কখনো খুব বেশি এটা নিয়ন্ত্রণ করতে পারবো না। কারণ আমরা দেখি যে যদি আমরা সবাই একসাথে না আসি তাহলে এটা কন্ট্রোল করা অনেক বেশি ইজি। আমাদেরকে দেখতে হবে অপরাধীকে, অপরাধটা কি। যদি এর বাইরে গিয়ে যদি আমরা অন্য কোনো পরিচয় খুঁজতে যাই, অন্য কোনো ইনফ্লুয়েন্স আমরা খুঁজতে যাই, অন্য কোনো সার্কামস্টেন্স আমরা খুঁজতে যাই, অন্য কোনো সার্কামফ্লুয়েন্স আমরা খুঁজতে যাই, তাহলে কিন্তু এই অপরাধী এবং অপরাধ এই রেশিওটা কখনো কমবে না। একদম একদম পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য।